অনার্স তৃতীয় বর্ষের প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি তোমাদের বিলকিস ম্যাডাম। তোমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। গত 26 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে। সেই ভিত্তিতে আমি তোমাদের জিমনোস্পার্ম, প্যালিওবোটানি অ্যান্ড প্যালিনোলজি এই কোর্সটার ক্লাস নিব প্যালিনোলজি অংশ থেকে। এখানে যে টপিকগুলো পড়াবো: ইন্ট্রোডাকশান, প্যালিনোমরফোলজি, ম্যালিসিও প্যালিনোলজি, ফার্মাকোপ্যালিনোলজি। সেই সুবাদে আজকে তোমাদের আমি ইন্ট্রোডাকশান টপিক থেকে ক্লাস নিব। এই টপিক বা এই অধ্যায়ের মূল বিষয়বস্তুসমূহ বা শিক্ষণীয় বিষয়বস্তুসমূহ হচ্ছে: পরাগরেণুবিদ্যা কাকে বলে, এর ঐতিহাসিক পটভূমি, এর শাখা প্রশাখা, ফান্ডামেন্টালস এবং এর উদ্দেশ্য ও পরিসর, অর্থাৎ এর গুরুত্ব। উদ্দেশ্য পরিসরের মধ্যে গুরুত্ব অংশটা চলে আসছে। তো আমরা শুরু করি আজকে আমাদের সেই টপিকের অংশগুলো। প্রথমেই সংজ্ঞা, অর্থাৎ পরাগরেণু বিজ্ঞান বা পরাগরেণুবিদ্যা কাকে বলে। উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় স্পোর ও পোলেন গ্রেইন নিয়ে বিভিন্ন অধ্যয়ন ও গবেষণা করা হয় তাকে পরাগরেণু বিজ্ঞান বলে। এটা জীববিজ্ঞানের একটা নতুনতম শাখা। আমরা দেখলাম সংজ্ঞায় যে আমরা আলোচনা করলাম কি নিয়ে, স্পোর ও পোলেন গ্রেইন, অর্থাৎ এই বিজ্ঞানের প্রধান উপাদানই হচ্ছে পোলেন গ্রেইন এবং স্পোর। স্পোর সাধারণত অপুষ্পক উদ্ভিদের রিপ্রোডাকশানে অংশগ্রহণ করে এবং পোলেন গ্রেইন সপুষ্পক উদ্ভিদের রিপ্রোডাকশানে অংশগ্রহণ করে। এবার আমরা যাব এর ঐতিহাসিক পটভূমিতে। ঐতিহাসিক পটভূমির আগে আমরা প্যালিনোলজি শব্দটা কিভাবে আসলো সেইটুকু নিয়ে একটু কথা বলে নেই। প্যালিনোলজি শব্দটি হাইড এবং উইলিয়ামস 1945 সালে প্রয়োগ করেন। ল্যাটিন শব্দ প্যালেনিন এবং লগোস, এই দুইটার সমন্বয়ে প্যালিনোলজি শব্দটির উৎপত্তি। প্যালেনিন অর্থ বাতাসে ভাসমান কোনো ক্ষুদ্র হালকা বস্তু, লগোস অর্থ জ্ঞান। পরাগরেণু বিজ্ঞানের যাত্রা শুরু অতি সাম্প্রতিক সময়ে হলেও পরাগরেণুর সাথে মানুষের প্রথম পরিচয় সূত্র প্রাগৈতিহাসিক 3000 বছর আগে। এ সময়ে আরবদের মধ্যে খেজুর গাছের ফলন বৃদ্ধির উপর পরাগরেণুর ভূমিকা সম্পর্কে ধারণা ছিল। একথা হেরোডোটাসের ভ্রমণ সংক্রান্ত বিবরণীতে জানা যায় বলে থিওফ্রেস্টাস খ্রিস্টজন্মের 300 বছর আগে তার ইনকোয়ারি ইন্টু প্লান্ট গ্রন্থে উল্লেখ করেছেন। প্রাচীন আরব ও অ্যাসিরীয়দের মধ্যে বছরের একটা নির্ধারিত সময়ে খেজুর বাগানে একটি জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান করার প্রচলন ছিল। এ অনুষ্ঠানে একজন ধর্মযাজক খেজুরের পুংরেণু মঞ্জুরি নিয়ে নৃত্যের তালে স্ত্রী মঞ্জুরিতে লাগিয়ে দিতেন। এর ফলে বাগানের খেজুরের ফলন বেশি হতো বলে তার বর্ণনা থেকে জানা যায়। সাম্প্রতিক আবিষ্কৃত বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শিলাখণ্ডের উৎকীর্ণ চিত্রে এ ঘটনার সত্যতা প্রমাণিত হয়।
এরপর দীর্ঘদিন পরাগরেণু সম্পর্কে আর বিশেষ কিছু জানা যায়নি। অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার হওয়ার পর 1682 সালে এন গ্রিউ তার অ্যানাটমি অফ প্লান্টস গ্রন্থে পুংকেশরের বর্ণনা দেন। বাহ্যিক পরাগরেণু বিজ্ঞানের সূচনা করেন 1837 সালে ফ্রিটস। পরাগ শ্রেণীবিন্যাসের সূচনা করেন রডকফার 1884 সালে। প্রত্ন পরাগরেণু বিজ্ঞানের সূচনা করেন সুইডিশ বিজ্ঞানী ভ্যান পোস্ট 1916 সালে এবং পরবর্তীতে এই বিজ্ঞানের সফল গবেষক হলেন ওয়েডহাউস। ভন পোস্টের সুযোগ্য ছাত্র আর্টম্যান পরাগের উপরে 3টি বই রচনা করেন, যে বইগুলো ছিল যথেষ্ট তথ্য সমৃদ্ধ। এই জন্য আর্টম্যান আধুনিক পরাগরেণু বিজ্ঞানের জনক। দেখা গেছে বিংশ শতাব্দীতে অণুবীক্ষণ যন্ত্রের উন্নতির সাথে সাথে এই বিজ্ঞানের উন্নতি হয়েছে। কয়েকটা উন্নত মাইক্রোস্কোপ যেমন এসিএম স্ক্যানিং ইলেকট্রনিক মাইক্রোস্কোপ, টিএম ট্রান্সমিশন ইলেকট্রন মাইক্রোস্কোপ, এরকম আরও কয়েকটা মাইক্রোস্কোপ। এই সমস্ত মাইক্রোস্কোপ আবিষ্কারের পরই এই প্যালিনোলজি জনপ্রিয় হয়ে উঠেছে। এবার আমাদের পরবর্তী টপিক পরাগরেণুবিদ্যার শাখা প্রশাখা। এর কয়েকটি শাখা আছে, সেগুলোর নাম হচ্ছে অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা, 2 বায়ু পরাগরেণুবিদ্যা, 3 মধু মৌমাছি পরাগরেণুবিদ্যা, 4 ভেষজ পরাগরেণুবিদ্যা, 5 চিকিৎসা পরাগরেণুবিদ্যা, 6 প্রত্ন পরাগরেণুবিদ্যা, 7 জীবকৈলিক পরাগরেণুবিদ্যা। আমরা যদি ইংলিশ টার্মগুলো বলি, মরফোগ্রাফিক প্যালিনোলজি, অ্যারিওপ্যালিনোলজি, ম্যালিসোপ্যালিনোলজি, ফার্মাকোপ্যালিনোলজি, ল্যাট্রোপ্যালিনোলজি, প্যালিওপ্যালিনোলজি এবং বায়োজেনিক প্যালিনোলজি। এখন আমরা জানব এই শাখাগুলো কি কি বিষয়ে অন্তর্ভুক্ত করেছে। অঙ্গসংস্থানিক পরাগরেণু বিজ্ঞানের মধ্যে পড়েছে পরাগরেণুর উৎপত্তি ও তার পরিস্ফুটন, পরাগরেণুর আকার আকৃতি প্রকৃতি, তার শ্রেণীবিন্যাস ও জাতিজনিত সম্পর্কিত জ্ঞানসমূহ। বায়ু পরাগরেণু বিজ্ঞান, বায়ুবাহিত পরাগরেণুর বৈশিষ্ট্য, তার উপস্থিতি ও বিস্তার এবং বায়ুতে বিভিন্ন রোগবালাই বিষয়ক তথ্যসমূহ নিয়ে এ শাখায় আলোচনা করা হয়। মধু মৌমাছি পরাগরেণুবিদ্যা, মধু মৌমাছি ও উদ্ভিদ সম্পর্ক, পতঙ্গ পরাগী ও পতঙ্গ খাদ্য বিষয়ক জ্ঞানসমূহ এ বিষয়ের অন্তর্ভুক্ত। ভেষজ পরাগরেণুবিদ্যা, যেসব পরাগরেণুর ভেষজ গুণ রয়েছে তার সম্পর্কযুক্ত জ্ঞান এ শাখায় আলোচনা করা হয়। 5 চিকিৎসা পরাগরেণুবিদ্যা, চিকিৎসা সম্পর্কিত বিভিন্ন পরাগরেণু যা রোগবালাই সৃষ্টি করে থাকে এবং চিকিৎসা বিষয়ক এ বিষয়ে যেসব জ্ঞান রয়েছে তা এ বিজ্ঞানের অন্তর্ভুক্ত। 6 প্রত্ন পরাগরেণু বিজ্ঞান, এ শাখায় প্রত্নতাত্ত্বিক ও নৃতাত্ত্বিক, তেল ও কয়লা খনি সম্পর্কিত, ভূতাত্ত্বিক ও জীবাশ্ম এবং উদ্ভিদ জাতিজনী সম্পর্কে আলোচনা করা হয়। লাস্ট 7 হচ্ছে জীবকৈলিক পরাগরেণুবিদ্যা, কৃষি ও ভ্রূণ বিষয়ক, যেমন পরাগায়ন, পরাগ গর্ভমুণ্ডের অন্তঃক্রিয়া, নিষেক, উন্নত উদ্ভিদ সৃষ্টিতে পুং চরিত্রের বিভিন্ন কৈলিক উন্নয়ন ও পরাগ মজুতকরণ, হ্যাপ্লয়েড উদ্ভিদ সৃষ্টি ইত্যাদি বিষয়গুলো এ শাখার অন্তর্ভুক্ত। তাহলে আমি আবার বলছি শাখা কয়েকটার নাম:
অঙ্গসংস্থানিক পরাগরেণুবিদ্যা, বায়ু পরাগরেণুবিদ্যা, মধু মৌমাছি পরাগরেণুবিদ্যা, ভেষজ পরাগরেণুবিদ্যা, চিকিৎসা পরাগরেণুবিদ্যা, প্রত্ন পরাগরেণুবিদ্যা ও জীবকৈলিক পরাগরেণুবিদ্যা। এবার আমরা যাব বিজ্ঞানী আর্টম্যান বেসিক্যালি পরাগরেণুবিদ্যাকে দুই ভাগে ভাগ করেছেন, একটা মৌলিক বা তাত্ত্বিক, আরেকটা হলো প্রায়োগিক পরাগরেণু বিজ্ঞান। এর মধ্যে আমরা যে 7টা পড়লাম, 7টা শাখা প্রশাখা যে পড়লাম, সেই শাখা প্রশাখার মধ্যে শুধু মরফোজেনিক প্যালিনোলজি অর্থাৎ অঙ্গসংস্থানিক পরাগরেণু বিজ্ঞান মৌলিক বা তাত্ত্বিক বা ফান্ডামেন্টাল প্যালিনোলজির মধ্যে পড়েছে, আর বাদ বাকি যে 6টা শাখা রয়েছে সবগুলোই প্রায়োগিক বা অ্যাপ্লাইড প্যালিনোলজির মধ্যে পড়েছে। এখন আমরা যাব স্কোপ অ্যান্ড অ্যাপ্লিকেশন অফ প্যালিনোলজি। এগুলোকে তোমরা এমনিও লিখতে পারো, আবার কিছু টার্ম ইউজ করেও লিখতে পারো। যেমন আমি একটু ব্যবহার করতেছি প্যালিনোলজি ইন প্ল্যান্ট ট্যাক্সোনমি, দ্বিতীয়ত প্যালিনোলজি ইন মেডিকেল সায়েন্স, তৃতীয়ত অ্যারোবায়োলজি, এরপরে 4 আর্কিওলজি অ্যান্ড প্যালিওবোটানি, 5 মাইনিং অ্যান্ড জিওগ্রাফি, 6 প্যালিনোলজি ইন বি সায়েন্স, 7 প্যালিনোলজি ইন ফাইলোজেনি, 8 প্যালিনোলজি ইন প্ল্যান্ট ব্রিডিং, 9 এগ্রিকালচার, এবং সর্বোপরি আমরা বলতে পারি 10 বায়োটেকনোলজি। এই সকল ক্ষেত্রেই প্যালিনোলজি অধ্যায়ের সম্পর্ক আছে এবং এটি ওতপ্রোতভাবে জড়িত আর যথেষ্ট গুরুত্ব বহন করে। যেমন আমি একটু ছোট করে তোমাদের বলছি, প্যালিনোলজি ইন প্ল্যান্ট ট্যাক্সোনমি। কিছু কিছু ফুলের রেণু এতই স্বকীয় বৈশিষ্ট্যযুক্ত যে গোত্র, গণ বা প্রজাতি নির্ণয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ বিবেচিত হয়। তাই উদ্ভিদের শ্রেণীবিন্যাস এর ক্ষেত্রে পরাগরেণুবিদ্যা যথেষ্ট ভূমিকা পালন করে। যেমন একটা প্রজাতির ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি স্যালিক্সের পরাগরেণু লম্বা, সরু ও 3 খাঁজ বিশিষ্ট। 2 নম্বরে আছে চিকিৎসা ক্ষেত্রে অর্থাৎ মেডিকেল সায়েন্সে পরাগরেণু কি ভূমিকা পালন করছে। আমরা যদি এর পজিটিভ দিকে যাই তাহলে দেখা যায় যে পরাগরেণু ক্ষতস্থানে ড্রেসিং করতে অ্যান্টিসেপটিক হিসাবে ব্যবহৃত হয়। ব্ল্যাক হুইটের পরাগরেণু রুটিন নামক গ্লুকোসাইড ধারণ করে, যা ধমনীয় হৃৎপিণ্ডের জন্য খুবই দরকারি। আবার শিশুদের অ্যানিমিয়া রোগের ঔষধ এই পরাগরেণু থেকেই তৈরি করা হয়। আবার যদি একটু এর রোগ সৃষ্টির দিকে যাই তাহলে দেখা যায় যে পরাগরেণু থেকে চর্মরোগ, অ্যালার্জি, ঠান্ডা, জ্বর হতে পারে। এই জ্বরটাকে কিন্তু হে জ্বর বলে। এরপরে বায়ুপরাগী, এরপরে অ্যারোবায়োলজি। অ্যারোবায়োলজিতে আমরা বিভিন্ন বনাঞ্চল সম্বন্ধে জানতে পারি, তার উৎপত্তি সম্বন্ধে জানতে পারি উদ্ভিদগুলোর। আবার এই বিভিন্ন ধরনের বিভিন্ন উদ্ভিদের উৎপত্তি বা বিবর্তন অ্যারোপ্যালিনোলজির সাথে জড়িত আছে। 4 আর্কিওপ্যালিনোলজি অ্যান্ড প্যালিওবোটানি, তার সাথে মাইনিং অ্যান্ড জিওগ্রাফি। আমি একসাথে বলছি, এইটার সাথে প্যালিনোলজি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত, কারণ পরাগ রেণু অবিকৃত অবস্থায় ফসিল বা জীবাশ্ম হিসাবে ভূস্তরে জমা থাকার কারণে রেণুর গণ ও প্রজাতির বিস্তার দেখে খনিতে কয়লা স্তর, তেল, জীবাশ্ম এগুলো সব কিছু সম্বন্ধে আমরা
ধারণা পাই এবং এগুলো আবিষ্কারের ক্ষেত্রে বিশেষ সহায়ক হিসাবে কাজ করে। বি সায়েন্সের ক্ষেত্রে যদি বলি, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, কারণ মধু, মৌমাছি এবং পরাগ এই তিনটা ওতপ্রোতভাবে জড়িত। মধুতে বিভিন্ন মেডিসিনাল ভ্যালু কিন্তু পরাগের মিশ্রণের ফলেই আসে। এর নিয়ে আমরা একটা টপিক পড়ব, সেই টপিকে তোমরা ডিটেলস জানতে পারবা। প্যালিনোলজি ইন ফাইলোজেনি। ট্যাক্সোনমিতে যেমন আমরা দেখলাম যে একটা নির্দিষ্ট ট্যাক্সা নির্ধারণে প্যালিনোলজি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তেমনি এক ট্যাক্সার সাথে আরেক ট্যাক্সার আত্মীয়তা সম্পর্ক তুলে ধরতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্যালিনোলজি ইন প্লান্ট ব্রিডিং। উন্নত মানসম্পন্ন, অধিক ফলনশীল, রোগবালাই মুক্ত ফসল উদ্ভাবনে উদ্ভিদ বিজ্ঞানীগণ পরাগরেণুবিদ্যাকে কাজে লাগিয়েছে। এটা উন্নত প্রজাতির উদ্ভিদ এবং উন্নত ফসল উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 9 এগ্রিকালচার, আমরা এগুলো থেকে বুঝতে পারছি যে এটা আমাদের কৃষির ক্ষেত্রে কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এবং সর্বোপরি আমরা বলতেছি বায়োটেকনোলজিতে, এখানে কিন্তু পরাগের কালচার করে, যেমন আমরা একটা কিন্তু জানি হ্যাপ্লয়েড কালচার, পরাগ কালচারটাকে হ্যাপ্লয়েড কালচার বলে, সেখান থেকে কিন্তু আমরা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ সৃষ্টি করতে পারি। তাই পরাগরেণুর স্কোপ এবং অ্যাপ্লিকেশন অনেক বড় জায়গা দখল করে আছে, তাই এর গুরুত্বটা অনেক বেশি। যাই হোক, আজ তোমাদের সাথে অনেক কথা হলো। পরবর্তীতে বা পরবর্তী ক্লাসে আমি বাদবাকি বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমি আমার লেকচার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।